নমস্কার, তক্ক যুক্তি গপ্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি প্রসেনজিৎ আপনাদের সঙ্গে। হয় গপ্প নয় সত্যি কথা, বিচার করবেন আমজনতা। লোকসভা নির্বাচনের যে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন বিরোধী দল এবং যারা সরকার পক্ষে এতদিন ছিলেন, যাদের মেয়াদকাল শেষ হবে, তারা কিন্তু মাঠে নেমে পড়েছেন। বিভিন্ন জায়গায় তাদের বক্তৃতার মধ্যে বিভিন্ন রকম ইস্তেহার তুলে ধরা হচ্ছে। কি করা হবে, তাদের কি ইস্যু রয়েছে, সমস্ত ইস্যু নিয়ে তারা আজকে মাঠে নেমে পড়েছে। আমি আজকে আলোচনা করব ত্রিপুরার রাজনৈতিক ইতিহাস, ত্রিপুরার রাজনৈতিক বিষয় নিয়ে। ত্রিপুরাতে কি রাজনীতি চলছে, সেখানে সরকার পক্ষ কিভাবে তাদের প্রচার করছে, বিরোধীদের কি পরিণতি হতে পারে দুটো লোকসভা আসনে। যারা আলোচনা করবে তাদের সঙ্গে আগে পরিচয় সেরে নিচ্ছে। আমাদের সঙ্গে রয়েছে প্রশান্ত সেন চৌধুরী, কংগ্রেস থেকে, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। একই সঙ্গে রয়েছে বিজেপি থেকে প্রবীর চক্রবর্তী, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। আমি প্রথম প্রশ্নটা প্রবীর বাবু আপনার কাছেই রাখবো, যে একেবারেই সোজা আজকের বিষয়টাই আমি আপনার কাছে ছুটছি, যে রাজ্যের দুটি আসনে বিরোধীদের কি পরিণতি হবে। বিরোধীদের পরিণতি তো একটা সকলের একটু অপেক্ষা করতে হবে কি হয়। তা আমার যেটা মানে বুঝতে পারছি, আমার তো রাজনৈতিক জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখে অনেকগুলি নির্বাচন তো দেখেছি, দেখার সুযোগ হয়েছে। ফলে যেটা বুঝতে পারছি, প্রধানত সরকারিভাবে যে বিরোধী দল সিপিআইএম, একটা সময় তো দলটার একটা বাঁধনি ছিল, তার গ্রাসরুট পর্যন্ত তার শাখা বিস্তার করত, সেখানে তাদের সংগঠন শক্তি এ নিয়ে তাদের একটা বড়াই করার মতো বিষয় ছিল। যারা ওই অবস্থাটা তৈরি করতে সক্ষম হয়েছিল, সেই প্রয়াত নেতৃত্ব, শ্রদ্ধেয় নেতৃত্ব, নৃপেন চক্রবর্তী, দশরথ দেব, বীরেন দত্ত, বৈদ্যনাথ মজুমদার, তাদেরকে তো আমরা ছোটবেলা থেকে দেখেছি। আমার জীবনের একটা দীর্ঘ সময় আমি তাদের সাথে অতিবাহিত করেছি, তাদেরকে দেখে অনুপ্রাণিত হয়েছে। ফলে তারা গ্রামে, বন্দরে, শহরে যেভাবে মানসিক, কায়িক শ্রম দিয়ে যেভাবে দলটাকে গড়ে তুলেছিল, এটা সত্যি অনুকরণযোগ্য ছিল, অনুপ্রাণিত করেছিল আমাদেরকে। আর নানা ঘটনা অনুপ্রাণিত করেছিল। দল গঠনের যে পদ্ধতি, প্রক্রিয়া, সেগুলি গর্ব করার মতো বিষয় ছিল। ফলে এই বিষয়টা সরকার তৈরির পর ধীরে ধীরে লোপ পেতে শুরু করে। খানিকটা লোপ পায় প্রথম দফায় প্রয়াত নেতা, শ্রদ্ধেয় নেতা নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে যে সরকারটা ছিল, তার দুটো টার্ম অতিক্রম করার সময়ে খানিকটা লোপ পায়। তার প্রতিফলন 88 নির্বাচনে। অন্যান্য ঘটনা ছিল, আমি সেই প্রসঙ্গে যেতে চাই না, আজকে এগুলো আলোচনার বিষয় না। খানিকটা সেখানে প্রতিফলিত হয়েছিল। এর ফল ভোগ করতে হয়েছিল, দলকে ভোগ করতে হয়েছিল, মানুষকে ভোগ করতে হয়েছিল, সে অন্য কথা, অন্য কাহিনী। নৃপেন চক্রবর্তী তার জন্য পানিশমেন্টও পেয়েছিল। তার পরবর্তী সময়ে পরিস্থিতির পরিবর্তন হয়, নতুন সেই সরকার তৈরি হয়, তার সেই সরকারের আয়ু দীর্ঘস্থায়ী হয়নি। সেখানে নানা টানা পূরণের মধ্য দিয়ে 93-এর ভোটে আবার কামব্যাক করে সিপিএম, তা পরিচালিত বামফ্রন্ট দারুণভাবে কামব্যাক করে। ধীরে ধীরে কামব্যাক করার পরবর্তী সময়ে মধু জমতে শুরু করে। মধু আহরণ করার জন্য একটা প্রতিযোগিতা দলের মধ্যে নানাভাবে তৈরি হয়ে যায়। এটাই বড় কথা। সংগঠন, আদর্শবোধ, এগুলি অনেকটাই, সবটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে, সকলে অপ্রাসঙ্গিক
এগুলিকে মেনে নিয়েছে এমনটা আমি বলছি না, এখনও আছে, অনেকের মধ্যে আছে, আদর্শবোধ অনেকের মধ্যে আছে, প্রাসঙ্গিকতা একেবারে হারিয়ে ফেলেছিল এই কথাও বলছি না, কিন্তু হারাতে শুরু করেছিল। এই হারাতে শুরু করাতে আমরা কি দেখলাম, অহংকার, দাম্ভিকতা, দুর্নীতি এগুলি জাঁকিয়ে বসেছিল দলের মধ্যে। এটা আয়ের সাথে সংগতিহীন সম্পত্তি দলের একটা অংশের নেতা কর্মীদের সে জায়গায় নিয়ে গিয়েছিল, এই সমস্ত কিছু দেখা দিয়েছিল। এর ফলশ্রুতিতে সেখানে অনেক হিসাব, অনেক দম্ভ, অনেক অহংকার, এগুলি সকলেই জানেন। 18 নির্বাচনের আগেও কে কী বক্তৃতা করেছে সেগুলি জানা আছে, আমি এগুলি রিপিট করছি না। 5 লক্ষ ডিওয়াইএফ, এসএফআই কয়েক লক্ষ, নারী সমিতি কয়েক লক্ষ, সিআইটিও কয়েক লক্ষ, এমন হিসাবটা যদি একসাথে করা হতো তাইলে দেখা যেত হয়তো রাজ্যের যে লোক সংখ্যা তার চাইতেও এগুলি ছাড়িয়ে যাচ্ছিল। ফলে এই অহংকার বোধ, এগুলি দম্ভ, এই সমস্ত কিছু এর আমরা কি দেখলাম, তাসের ঘরের মতো ভেঙে খান হয়ে গেল 18 নির্বাচনে। একটা মানুষ প্রতিরোধের দুর্গ গড়ে তুলল, প্রতিরোধের কাছে এই সমস্ত কিছু দাঁড়াতে পারেনি, হিসাব নিকাশ সব ভেঙে খান হয়ে গেল। তারপর থেকে প্রতিদিনই ভাঙছে, এটা রাজ্যের মানুষ প্রত্যক্ষ করছে, প্রতিদিনই ভাঙছে, আজও ভাঙছে। প্রতিদিন ওই শিবির ছেড়ে নতুন নতুন মানুষ আমাদের দলে নাম লিখাচ্ছে। এর ফলে সিপিএম দলের একটা ইতিহাস, অতীতের আমরা যদি কিছু দেখি, যেটা পরিণতি, যেটা জানতে চাইছেন, সেই পরিণতিটা হচ্ছে কি, পরিণতিটা সিপিআইএম দল আগাম বুঝতে পারে। এর ফলে 88 থেকে 93 মধ্যে যে লোকসভা নির্বাচন দুটো হয়েছিল, এই দুটো নির্বাচনে, প্রথমটা নির্বাচনে সন্তোষ মোহন দেব যখন পশ্চিম আসনে প্রতিদ্বন্দ্বিতা করল, সেই সময় ভোটের দিন সিপিআইএম তারা সিদ্ধান্ত নিয়ে প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছিল। আবার রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের পর যে ভোটটা হয়েছিল, তখন ভোটের আগেই তারা প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছিল। তো এ থেকে এই পলায়নী যে মনোবৃত্তিটা, এটা এ থেকে কিছুটা অনুমান করা যায়। এরপরেও গত যে কিছুদিন আগে যে ত্রিপুরার উপনির্বাচনগুলি হয়ে গেল, সে পৌর পরিষদের উপনির্বাচনে, সেখানে কর্পোরেশনের নির্বাচনে, সেখানে তারা নির্বাচন থেকে কিছু কিছু জায়গায় সরে দাঁড়িয়েছিল। এর ফলে আমার একটা আশঙ্কা হচ্ছে, ইদানিং যদি আমরা তাদের বক্তব্যগুলি ফলো করি, তাদের যে সমস্ত নেতৃত্ব বিভিন্ন সভা সমিতি যেগুলি তারা করছে, সভা সমিতিতে বা প্রেস মিটে, মিডিয়ার কাছে যে সমস্ত বক্তব্যগুলি তারা উপস্থিত করছে, সেই বক্তব্যগুলি যদি আমরা একটু পর্যালোচনা করি, তাইলে দেখা যাবে কি, যে বক্তৃতাগুলির মধ্যে একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে তারা হয়তো পলায়নের রাস্তা খুঁজছে। রাজ্যের মানুষ আমার ধারণা অবাক হবে না যদি তারা পুনরায় ভবিষ্যৎ পরিণতির কথা, প্রার্থী প্রত্যাহার করে নিতে পারে নিজেদের অবস্থানটাকে আড়াল করার জন্য। কারণ এরা যদি প্রপার ভোট হবে, এই প্রপার ভোট হলে পরে ওরা যদি তৃতীয় স্থানে চলে আসে, তাইলে তার পরবর্তী সময়ে দলকে রক্ষা করাটাই তাদের পক্ষে কঠিন হয়ে যাবে, দলকে আর রক্ষা করতে পারবে না। এই বাস্তবতাটা সিপিআইএম হয়তো মেনে নিতে তাদের পক্ষে অসুবিধা হলেও হতে পারে, এই কারণে হয়তো তারা একটা রাস্তা খুঁজছে। তো এ থেকেই তো সিপিআইএমের অবস্থা, যাদের 16টা এমএলএ আছে, স্বীকৃত বিরোধী দল, তাদের অবস্থা অনুমান করা যায়। কংগ্রেসের অবস্থা তো বলে লাভ নেই, প্রশান্তবাবু আছে,
আমি কাউকে অর্থাৎ ব্যক্তিগত এখন বিজেপির যদি বলতে হয় সরাসরি লড়াইটা এখন শুধুমাত্র সিপিআইএম এর সঙ্গেই হচ্ছে। না, আমি তো শুধু সিপিআইএম এর সঙ্গে বলছি না, আমি সিপিআইএম এর বামফ্রন্টের অবস্থাটা, সিপিআইএম যেহেতু স্বীকৃত রাজনৈতিক দল, এ কারণে আমি সিপিআইএম এর অবস্থাটা এত বিশদে বিবরণ করলাম। গত নির্বাচনে কংগ্রেসটা তো নির্বাচনের আগে ভেঙে খান খান হয়ে গেছে। কংগ্রেসের একটা বিরাট অংশের নেতা কর্মী সমর্থক দরদি বন্ধু যারা ছিল তারা তো সদল বলে বিজেপিতে সামিল হয়ে গেছে। ফলে কংগ্রেসের ভোটটা তো রিডিউস হয়ে 13 সালের যেখানে 44%-এর বেশি ভোট ছিল সেটা রিডিউস হয়ে 2%-এর নিচে নেমে এসেছে। কংগ্রেস একটা আসন ব্যতীত কোথাও জামানত রক্ষা করতে পারেনি। ফলে কংগ্রেসের অবস্থা তো ওই অবস্থা থেকে 18 নির্বাচন, বিধানসভা নির্বাচনের অবস্থা থেকে তো খুব একটা বেশি পরিবর্তন হওয়ার কোনো রকম কারণ আমি দেখছি না, কোনো রকম কারণ নেই। ফলে সেই জায়গাতে এতে তো সহজে অনুমান করা যায় যে তাদের অবস্থাটা কী হবে। আমি এই কারণে স্বীকৃত যে রাজনৈতিক দলগুলি আছে তার মধ্যে ত্রিপুরার পরিপ্রেক্ষিতে, ত্রিপুরার প্রেক্ষাপটে আমি যেহেতু আলোচনাটা আজকে আমি ত্রিপুরার মধ্যে সীমাবদ্ধ রেখেছি, ত্রিপুরার প্রেক্ষাপটে আমার মনে হয় দুটো দলেরই পরিণতি এটা হয়তো বলার মতো জায়গায় থাকবে না। প্রশান্ত বাবু, আপনার কাছে আসবো যে প্রবীর বাবু যে কথাটা বলছে যে আপনাদের পরিণতি হয়তো বা বলার মতো জায়গায় থাকবে না, কি বলবেন? দেখেন, নির্বাচন হলো 11 মে এবং 11 এবং 18 এপ্রিল। ভোট দেবে জনগণ, ভোট বাক্সে ভোট পড়বে। আগাম অনুমান আমি কখনো করি না, বা ভোটটা আমার আপনার কারোর কাছেই নেই, এটা মানুষ দেবে, বিচার করবে মানুষ। প্রবীরদা বিচক্ষণ মানুষ, দীর্ঘদিন রাজনীতিতে আছেন। এরকম পরিস্থিতি প্রবীরদা যেটা বললেন ওনার সাথে আমি একমত নই। এরকম পরিস্থিতি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি অনেকবার দেখেছি। 1978 সালে বিধানসভায় একটা সিটও কংগ্রেসের ছিল না। পরবর্তী নির্বাচনগুলিতে একটার পর একটা কংগ্রেসের সংখ্যা বৃদ্ধি হতে লাগলো। বিরোধীদের 1983 সালের নির্বাচনে 23-24টা সিট হয়েছিল, 88তে আবার ক্ষমতায় এসছে, যেখানে কংগ্রেসের একটা সিটও ছিল না। 56 ওদের ছিল, লেফট ফ্রন্টে 4টে ছিল টিউজিএস এর। এই ইতিহাস প্রবীরদার মনে আছে। কংগ্রেসের স্থিতি খুবই খারাপ ছিল, তার থেকে কংগ্রেস আবার উঠে ঘুরে দাঁড়িয়েছে। 1999 সাল লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে যদি আমরা সামনে দেখি, কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হয়েছিল। জামানত বাজেয়াপ্ত হওয়ার পর পরবর্তীকালেই আমরা দেখেছি যে তার কিছুদিনের ভিতরে কংগ্রেস আবার ঘুরে দাঁড়িয়েছে, বিধানসভায় 19টি আসন নিয়ে আবার স্বীকৃত বিরোধী দল হয়েছে। আমরা দেখেছি যে সিএফডি নামে একটা দল হয়ে 1977 সালে কংগ্রেসকে ধুয়ে মুছে দিল এবং লোকসভা নির্বাচনে শ্রদ্ধেয় শচীন্দ্রলাল সিংহ ব্যাপক ভোটে জয়যুক্ত হয়েছে। এবং 6 মাস পরে যখন আবার নির্বাচন হয়, এই শচীন্দ্রলাল সিংহ দুটো বিধানসভায় কন্টেস্ট করে দুটোতেই ওনার জামানত বাজেয়াপ্ত হয়েছে। ভোটটা মানুষের কাছে, ভোট মানুষ দেবে, বিচার করবে মানুষ। আপনার কাজের বিচার, কাজের মূল্যায়ন এটা মানুষ করবে। তার রেজাল্ট, মানুষ কি উত্তর দিয়েছে
তার রেজাল্ট আপনি 23 মের আগে পাওয়া সম্ভব না। আমরা দেখেছি যে সিপিআইএম দলের যে স্থিতির কথা বা যে পরিণতির কথা প্রবীরদা বলেছে, তার সাথে আমি একমত, তার সাথে একমত। কিন্তু কংগ্রেস দল সবসময় একটা মার্চ বেস পার্টি, এটা একটা প্ল্যাটফর্ম। এই দল মানুষের সামাজিক, অর্থনৈতিক, মানুষের মান উন্নয়ন, রাজ্যের উন্নয়ন সবটার ভিতরে কংগ্রেস ছিল। এই রাজ্যের মানুষকে আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নেই। বিভিন্ন সময় দেখেছি যে লোকসভা নির্বাচন হয়েছে, কংগ্রেস দল ক্ষমতায়, লোকসভায় বিরোধী দলের লোককে পাঠিয়েছে। এটা তুল্যমূল্য বিচার হবে, প্রার্থীর গুণগত মান চিন্তা করবে। আমি মনে করি রাজ্যের মানুষকে অপমান করার অধিকার কোনো দলকে মানুষ দেয়নি। মানুষ তার জবাব দেবে। আমি একজন প্রতিনিধি দাঁড় করাবো, তার গুণগত পরীক্ষা হবে না, তার গুণগত মূল্যায়ন হবে না, সে লোকসভায় দাঁড়িয়ে রাজ্যের মানুষের জন্য কি বলতে পারবে, কতটুক তার ক্ষমতা, সেটাই রাজ্যের মানুষ বিচার করবে। এটাই বিচার করবে এবং সেটা দেখেই মানুষ ভোট দেবেন। আমরা দেখেছি মানুষের কাছে আজকে প্রশ্ন এসে দাঁড়িয়েছে, এই প্রশ্নগুলি মানুষ উত্তর খুঁজছে। 11 তারিখ এবং 18 তারিখ তার উত্তর মানুষ ইভিএম টিপে তার উত্তর দেবে। কিছুদিন আগে আপনি দেখলেন যে 13 মাস আগে এই রাজ্যে একটা সরকার ক্ষমতায় এসছে। কোন সরকারটা ক্ষমতায় এসছে? যাদের ভোট ছিল 1.5% ভোট। 1.5% ভোট যে দলটার ছিল, রাজ্যের মানুষ পরিবর্তন চাইছিল। রাজ্যের মানুষ বাম শাসন থেকে মুক্তি চাইছিল এবং মানুষ নরেন্দ্র মোদীর মিথ্যা প্রতিশ্রুতি, তাদের ক্যাবিনেটের সমস্ত বড় বড় মন্ত্রীদের মিথ্যা প্রতিশ্রুতি, এগুলিকে মানুষ বিশ্বাস করেছিল, বিশ্বাস করে তাদেরকে ভোট দিয়েছিল। কিন্তু 11 মাসে আর 13 মাসে মানুষের সেই মোহভঙ্গ হয়ে গেছে। তারা ভীষণ ডকুমেন্টস প্রকাশ করেছে, বলেছে ঘরে ঘরে চাকরি দেবে, ক্ষমতায় আসার বলে বলছে যে কর্মসংস্থান। বিপ্লব বাবু সেদিন বড়াই করে বলছেন 70,000 মানুষের কর্মসংস্থান করেছেন। আমি এই রাজ্যের শিক্ষিত বেকার যুবক, মেহনতি মানুষ, সংগ্রামী মানুষ, শিক্ষিত মানুষ, এদের কাছে আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে আমরা লক্ষ্য করলাম 70,000 মানুষের চাকরি দিয়েছে, 70,000 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। সেটার প্রশ্নে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন, এই রাজ্যের শিক্ষিত সমাজ, বেকার সমাজ, আমার এই প্রশ্নটার উত্তর খুঁজবেন। বিভিন্ন মহল্লায়, শহরের বিভিন্ন জায়গায়, বিভিন্ন সাব ডিভিশনে, বিভিন্ন পঞ্চায়েতে, বিভিন্ন ব্লকে, সমস্ত বড় বড় বাড়ি ভাড়া নিয়ে নরেন্দ্র মোদীর ফটো দিয়ে
PMKBI সাইনবোর্ড লাগিয়ে, মানে প্রাইম মিনিস্টার কৌশল বিকাশ কেন্দ্র, প্রতিটা জায়গায় দেখবেন আগরতলা শহরে কয়েকশো আছে, অফিস খুলেছে। এই অফিসগুলি কারা খুললো? এই অফিসগুলি 24 ঘন্টা বন্ধ থাকে, দিন রাত বন্ধ থাকে। কারা খুললো অফিসগুলি? আমরা লক্ষ্য করেছি এই অফিসগুলি এই সরকার আসার পর দিল্লি, গুজরাট এবং RSS এর লোকরা এসে এই রাজ্যে এই অফিসগুলি বিভিন্ন জায়গায় স্থাপন করেছে, বেকারদের নিয়ে বঞ্চিত করছে। কিছু কিছু ছেলেদের স্কিল ডেভেলপমেন্টের নামে নরেন্দ্র মোদীর ফটো দিয়ে গেঞ্জি, আর তাদের ভাগ্যে জুটেছে একটা ব্যাগ। স্কিল ডেভেলপমেন্টের নামে এই রাজ্যের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট থেকে হাজার হাজার কোটি টাকা ব্যাকডোরে PMKBI এর নামে লুট করে নিয়ে যাচ্ছে। আমি বিপ্লব বাবুর সরকারের কাছে কংগ্রেস দলের পক্ষ থেকে শ্বেতপত্র দাবি করছি, উনার যদি সাহস থাকে উনি বলুক এই অফিসগুলি কারা খুলেছে। উনি বলুক স্কিল ডেভেলপমেন্টের নামে কতশো কোটি টাকা খরচা করা হয়েছে, উনি শ্বেতপত্র প্রকাশ করা হোক। স্কিল ডেভেলপমেন্টের নামে কতজন লোককে ট্রেনিং দেওয়া হয়েছে, স্কিল ডেভেলপমেন্টের নামে কয়জন বেকারকে তাদেরকে কারিগরি শিক্ষা দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমার সরি, আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে এসেছি, যদি আমাদেরকে বাধা দিন তাইলে আমরা কিন্তু আর আসবো না। আমার কথাটাকে শেষ করতে দিন, প্রথম এক সেকেন্ডে শেষ করছি। এই স্কিল ডেভেলপমেন্টের নামে যে লুট এই রাজ্যে হচ্ছে, 70,000 ছেলেকে চাকরি দিয়েছে। আমি এই সরকারকে বলবো 700 লোকের 70,000 লোকের চাকরি তো দূরে থাক, 70,000 লোকরে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আমি বলবো 700 লোকের একটা লিস্ট দিয়ে নাম দাম ঠিকানা দিয়ে উনি প্রকাশ করা হোক, এবং উনার থেকে আমরা শ্বেতপত্র দাবি করছি কারা এই রাজ্যের স্কিল ডেভেলপমেন্টের নামে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা আজকে ব্যাকডোরে বেরিয়ে যাচ্ছে গুজরাট, দিল্লি এবং RSS এর লোকদের কাছে। আজকে ভীষণ ডকুমেন্টসের নামে এই রাজ্যের মানুষকে প্রতারিত করেছে। এই রাজ্যের মানুষ প্রশ্ন করবে এবং নির্বাচনে তার এই প্রশ্নগুলো আমি প্রবীর বাবুর কাছ থেকে শুনে নেব। একটা শেষ প্রশ্ন আপনার কাছে, আপনি বলছিলেন যে মানুষের প্রশ্ন, আপনাকে আমি একটা মানুষের প্রশ্ন রাখছি, যেহেতু আপনি বলছিলেন যে প্রার্থীদের গুণগত মান নিয়ে একটু যারা ভোট দেবেন মানুষ, আমি মানুষেরই প্রশ্ন আপনার কাছে রাখছি। আপনাদের পশ্চিম আসনের যিনি প্রার্থী সুবল ভৌমিক, যিনি কংগ্রেসে ছিলেন, কংগ্রেস থেকে তৃণমূল থেকে ত্রিপুরা গ্রামীণ কংগ্রেস, সেখান থেকে আবার তৃণমূল থেকে বিজেপি থেকে এখন আবার কংগ্রেস, এই গুণমানটা মানুষ কিভাবে নেবে? মানুষ দেখবে সুবল বাবুর দীর্ঘদিনের একটা লড়াই সংগ্রামের ইতিহাস আছে। সুবল বাবুর শিক্ষাগত যোগ্যতা আছে, সুবল বাবুর বলা কোয়ার যোগ্যতা আছে, পার্লামেন্টে গিয়ে ত্রিপুরা রাজ্যের মানুষের স্বার্থে কথা বলার মতো যোগ্যতা সুবল বাবুর আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যে দু প্রার্থী দিয়েছি, পূর্ব আসনের প্রজ্ঞা দেববর্মন এবং পশ্চিম আসনে সুবল ভৌমিক, এরা ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে এই রাজ্যের মানুষের দাবি, এই রাজ্যের মানুষের প্রশ্ন, এই রাজ্যের মানুষের সংগ্রাম,
এটা পার্লামেন্টে আরেকটা তুলে প্রশ্ন ধরার আপনার মতো জন্য। যোগ্যতা প্রজ্ঞাদেব ওনার আছে। বর্মন নিয়ে আপনাদের সভাপতি, নবনির্বাচিত সভাপতি, তিনি বলছিলেন যে প্রজ্ঞাদেব বর্মন উচ্চশিক্ষিত, এবং আপনিও বলছেন যে তিনি, তাদের বলা কওয়া ভালো, তাদের উচ্চশিক্ষিত, তাদের শিক্ষাগত যোগ্যতা অনেক রয়েছে, তারা প্রশ্ন করতে পারবে। আমার প্রশ্ন, কংগ্রেসে কি এদের ছাড়া আর কারো নেই যারা কথা বলতে পারবে, যাদের শিক্ষাগত যোগ্যতা আছে? উপজাতি অংশে যে মহিলারা রয়েছেন তাদের কি প্রজ্ঞাদেব বর্মনের চাইতে কি একজনও সুশিক্ষিত নেই? এটা আমাদের দল, এটা আমাদের দলের কথা। দল অনেক চিন্তা ভাবনা করে, ঝাড়াই পুছাই করে দল যাকে ভেবেছে যে সে উপযুক্ত, দল তাকেই প্রার্থী করেছে। যে প্রজ্ঞাদেব বর্মন বিগত কোনো বছরই তাদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না, তাকেই প্রার্থী করা হয়েছে। এটা যেটা বলছেন আপনি, এটা ঠিক নয়। মানুষের অধিকার, মানুষের পাশে থাকা, মানুষের জন্য সংগ্রাম করা, ক্যাপাবিলিটি অ্যান্ড ক্যাপাসিটি, এটা দল অনেক বাছাই করাই করে এটা ঠিক করেছে। প্রবীর বাবু, আপনার কাছে আসবো। এই বিভিন্ন যতগুলো কথা হয়েছে, যে প্রশ্ন যে 46% ভোট যেটা কংগ্রেসের ছিল, সেটা আপনিও বলছিলেন যে বিজেপিতে গেছে। কংগ্রেস বলছে যে হ্যাঁ, আবার এটা ট্রান্সফার হয়ে যাবে, বিজেপি থেকে আবার কংগ্রেসে চলে আসবে, বিজেপিতে আবার যোগ দেবে তারাই। যে 1.5% বিজেপির ছিল, আবার 1.5% নেমে আসবে। 70,000 কর্মসংস্থান, যেটা উনি বলছেন যে পিএম প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার মাধ্যমে শত শত কোটি টাকা সেগুলোতে চলে যাচ্ছে, কি বলবেন? প্রশ্ন হচ্ছে যে প্রশান্তবাবু নিজেই বলেছেন যে মানুষ তাদের মতামত ব্যক্ত করবে ভোটের বাক্সে, আমরা জানতে পারবো 23শে মে। বলে আমারও কথা হচ্ছে 23শে মের আগে তো এই নির্বাচনী ফলাফল সম্পর্কে আমরা কেউ জ্যোতিষী নই যে আমরা বলে দিতে পারবো। তো পরিপ্রেক্ষিতটা বলা যায়। আমি যতটা যা বলেছি স্টুডিওতে বসে আজকের আলোচনায়, তা হচ্ছে পরিপ্রেক্ষিতটা, পরিস্থিতিটা। 18 বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস দল যেভাবে ভেঙেছিল, দলের একটা বিরাট অংশের নেতা কর্মী, নির্বাচিত বিধায়ক, সমর্থক, দরদি বন্ধু, যেই কজে, প্রধানত যেই কজে দলে দলে দল ছেড়ে বেরিয়ে গিয়েছিল, এর সাথে আজকের পরিস্থিতির কে এক পার করে দেখার কোনো রকম সুযোগ নেই। আজকের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। গত 3রা মার্চের পর, এই 3রা মার্চ না, 3রা মার্চের পর কংগ্রেসের যেটাও ছিল 2% নিচে যে ভোটটা ছিল, আর সিপিআইএম এর যে 44% কিছু বেশি ভোট তাদের যেটা ছিল, এদের মধ্যে একটা বিরাট সংখ্যক মানুষ, বলা যায় প্রায় প্রতিদিন স্রোতের মতো বিজেপি দলে নাম লিখিয়েছে, নিজেদেরকে সামিল করেছে, যা আজও অব্যাহত আছে। রাজ্যের কোথাও না কোথাও সর্বত্র যোগদান পর্ব সংগঠিত হচ্ছে, বিজেপিতে সামিল হচ্ছে। এ কারণে বলছি যে পরিস্থিতিটা ভিন্ন। এই পরিস্থিতির কথা বিবেচনায় রেখে আমি যেটা বলেছিলাম, এই যে এই পরিস্থিতিটা হচ্ছে, এই পরিবর্তনটা হচ্ছে, এর পেছনে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের দেশের কেন্দ্রীয় সরকারের যে কর্মকাণ্ড, এর যেমন প্রভাব গোটা দেশে আছে, আমাদের ত্রিপুরা রাজ্যে এর প্রভাব আছে, এটা যেমন আছে, তেমনি ত্রিপুরায় বিপ্লবজির নেতৃত্বে যে সরকারটা তৈরি হয়েছে 3রা মার্চের পর, সেই সরকারের যে কর্মকাণ্ড, আমরা এক কথায় বলতে পারি, প্রশান্তবাবু যে অভিযোগগুলি করেছে সেই অভিযোগগুলির সারবত্তা কি আছে আমার জানা নেই। আমি সেই প্রসঙ্গে শুধু এটাই বলতে চাই, কল্পনাপ্রসূত অনেক কথাই বলা যায়, কিন্তু একে অস্বীকার করার কোনো রকম উপায় নেই
যে সরকারি তথ্যই, বিপ্লব বাবুর কথা নয়, সরকারি তথ্য হচ্ছে এই 1 বছরের সময়সীমার মধ্যে 50,000-এরও বেশি ছেলে মেয়ের সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে নানাভাবে, মুদ্রা লোন থেকে শুরু করে নানাভাবে। এমনকি কিছু কিছু সরকারি চাকরি যে একেবারে হয়নি তা তো নয়, কিছু কিছু সরকারি চাকরির মধ্যে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়েছে। ভীষণ ডকুমেন্টে যেগুলি ছিল, ভীষণ ডকুমেন্টের 90% কাজ হাতে নেওয়া হয়েছে। এ সম্পূর্ণ হয়ে গেছে, সম্পূর্ণভাবে ভীষণ ডকুমেন্ট আমরা বাস্তবায়িত করে ফেলেছি। এই কথা আমি যেমন এই স্টুডিওতে বসে বলছি না, কেউই বিজেপির কোনো কার্যকর্তাই, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেউই সে কথা বলছে না, বলছে যে কাজটা আমরা হাতে নিয়েছি। আমাদের হাতে যথেষ্ট সময় আছে, 4 বছর সময় আছে। আমরা যেগুলি করতে পারিনি, করছি কিছুটা আংশিক যেগুলি করেছি, সেগুলি আমরা খোলাখুলি মানুষের কাছে বলছি। কারণ আমাদের রাজ্য পরিস্থিতিটা আমাদের জানা ছিল না এতটা। সরকারের ভেতরে গিয়ে অনেক কিছু জানা হয়েছে। আমরা কি জানতাম? আগে কি ত্রিপুরার মানুষ জানতো, মিডিয়া জানতো যে এই পূর্বতন যে সরকারটা, সেই সরকারটা প্রায় 13,000 কোটি টাকা ঋণ করে রেখে গিয়েছে? এটা তো জানা ছিল না, আমাদেরও জানা ছিল না। প্রশান্ত বাবু তারা বুকে হাত দিয়ে বলতে পারবে যে এতটা তাদের জানা ছিল? এত গভীরে জানা ছিল না। সরকারে এসে আমরা এটা উপলব্ধি করতে পারলাম যে এই অবস্থা করে রেখে গেছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেটা প্রতিশ্রুতি ছিল পে কমিশন কার্যকরী করা, সেই জায়গায় আমরা পে কমিশনের পুরোটা আমরা কার্যকরী করতে পারিনি। পে স্কেলটা, কেন্দ্রীয় যে পে স্কেলটা পর্যন্ত আমরা করতে সক্ষম হয়েছি। বাকিটা আমরা বলছি আমাদের একটু সময় দিন, আমরা এটা আমাদের প্রতিশ্রুতি, আমরা সেটা করব। যে সমস্ত ভাতা দিয়ে যেগুলি সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা, সেটা আমরা করব। আমরা বলেছিলাম যে ভাতা, দরিদ্র অংশের মানুষের যে ভাতা আছে, সেই ভাতা আমরা 2,000 টাকা আমরা করে দেব। যেটা আছে কম আছে সেটা আমরা 2,000 টাকা করে দেব। আমরা ওই আর্থিক কারণেই আমরা প্রথম দফায় আমরা আমাদের 1 বছরের মধ্যে এই এপ্রিলের 1 তারিখ থেকে সে ভাতা পেতে শুরু করেছে। আমরা 1,000 টাকা সাধারণ ভাতা, অন্যদের ভাতা 1,500 টাকা আমরা করে দিয়েছি। এতে 4 লক্ষ মানুষ উপকৃত হবে। এই ভাতা দিতে গিয়েও আমরা উপলব্ধি করতে পেরেছি প্রায় 66,000 ভাতা প্রাপক আছে। প্রশান্ত বাবুর প্রশ্ন ছিল যে কারা এই প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার যে অফিস কক্ষ কারা খুলেছে? সেগুলো 24 ঘন্টায় নাকি বন্ধ থাকে। কেউ কি অফিস খুলে কি বন্ধ রাখার জন্য? কেউ যদি অফিস খুলে থাকে, এটা কি বন্ধ রাখার জন্য কেউ খুলে? এখন প্রশান্ত বাবু এই তথ্যটা কোত্থেকে পেয়েছে আমার জানা নেই। ফলে আমি শেষ করিনি। আমি যেটা বলছিলাম যে অনেক প্রশান্ত বাবু তো একতরফাভাবে অনেকগুলি অভিযোগ করে গিয়েছে। এগুলি যদি যথার্থ ভাবে যদি বিষয়গুলি উপস্থাপনা না করা হয়, তাহলে মানুষ মিসআন্ডারস্ট্যান্ড করবে। ফলে মানুষ যাতে মিসআন্ডারস্ট্যান্ড না করে, সে কারণে আমি বলছি যে হাতে অল্প সময় রয়েছে, আমাদের শেষ করতে হবে অনুষ্ঠান। শেষ করে দিচ্ছি। আমি এক কথাই বলছি যে আমরা আমাদের কাজের নিরিখে 256টা সিদ্ধান্ত 1 বছরের মধ্যে ক্যাবিনেটে 256টা সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনস্বার্থে। তার অধিকাংশ বাস্তবায়িত হয়ে গেছে, বাকিগুলি বাস্তবায়িত হওয়ার পক্ষে আমরা প্রসেস শুরু করে দিয়েছি। আমি একটা কথা বলছি, স্থিতি যেটা বলছেন, প্রবীরদা সম্মানিত মানুষ, আমার দাদা, উনি ওনার দলের কথা বলবেন। ওই পিপলস পার্টি একটা হয়েছে, উনিও যদি আসেন ওনার কথাই বলবে, প্রত্যেকের কথা বলবে। আজকে টিভির প্রোগ্রাম যারা শুনছে তারা বিচারক, মানুষ বিচার করবে, ভোট ওরা দেবে। আমাদের স্লোগান এটা যে হয় গপ্প নয় সত্যি কথা, বিচার করবে নাম জনতা, মানুষ বিচার করবে। মানুষ লক্ষ্য করেছে, চিন্তার কোনো কারণ নেই। নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি নির্বাচন হয়েছে, মানুষের যে অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছে। নমিনেশন পেপার জমা দিতে দেয়নি, প্রার্থী দিতে গেলে মারধর দেওয়া হয়েছে। আমাদের দলের সভাপতি 3 জায়গায় আক্রান্ত হয়েছে। প্রার্থী দিয়ে যখন প্রার্থী নমিনেশন পেপার সাবমিট করতে গেছে, আক্রমণ করেছে 3 জায়গায়।
বিপ্লব বাবু জেড কার্ড যখন ইয়ে হয়ে এসছে, প্রেসিডেন্ট হয়ে আসলো 2 বছর আগে, ওনাকে জেড ক্যাটাগরির স্কট দিয়ে দেওয়া হয়েছে। আজকে বিরোধী দলের যারা যারা আজকে সভাপতি, যারা নেতা, তাদেরকে কোনো স্কট দেওয়া হয় না। এবং নির্বাচনে বিরোধী দল থাক, এটাকে তারা ভয় পাচ্ছে, মানুষ দেখছে। আমি আপনাদের প্রবীরবাবুর কথা বলবেন, প্রবীরদা ওনার কথা বলবেন, আমি আমার কথা বলবো, কিন্তু মনে রাখতে হবে বিচার করবে মানুষ, বিচার করবে মানুষ। অর্থাৎ আপনারা দৃঢ় প্রত্যয়ের বিচার সঙ্গে করবে বলছেন মানুষ। যে ভোটটা কংগ্রেস থেকে চলে এক গিয়েছিল মিনিট বিজেপিতে, বলতে সেটা দিন, আবার এক মিনিট কংগ্রেসে বলতে ফিরে দিন, আসবে। এক মিনিট বলতে দিন। এখানে দেখেছেন বটজলায় 3 নম্বর ওয়ার্ড, কয়দিনের ভিতরে, 6 মাসের ভিতরে ভোট হয়েছে। ওইখানে পুলিং এজেন্ট দিতে দেনি, বুথ অফিস করতে দেনি, বাড়ি বাড়ি থ্রেট করেছে, 3100 ভোট পেয়েছে। তারা রিগিং করে 3100 ভোট নিয়ে গেছে। ওই প্রার্থী কিন্তু আমাদের 2500 ভোটের উপরে পেয়েছে। কত পার্সেন্ট ভোট হয়েছে? এত অত্যাচার, এত ইয়ের পরেও কংগ্রেস কিন্তু 13% ভোট পেয়েছে। আজকে বিপ্লব বাবু যদি এত ভালো কাজ করে থাকেন, নরেন্দ্র মোদী যদি এত ভালো কাজ করে থাকেন, তাহলে নির্বাচনে ওরা ভয় পাচ্ছেন কেন? মানুষ বিচার করবে। প্রশান্ত সেন চৌধুরী মিথ্যা কথা বলেছে। যেখানে সভা হচ্ছে, যেখানে সভা হচ্ছে, সেখানে প্রতিহত করা হচ্ছে। মানুষ বিচার করবে। বিরোধী দলকে আমরা সেই কাজ করতে দিচ্ছে না। পেয়ে যাব যে কোন দল আবার কেন পরিবর্তন হচ্ছে নাকি আদৌ প্রত্যাবর্তন হচ্ছে, সেটাই এখন দেখার। ভালো কাজ করেন, সে একেবারেই একেবারে সেটাই আমরা রায় পাইয়ে যাব যে 23 মে আমরা জানতে পারবো যে কি পরিণতি হবে। আজকের মতো তর্ক যুক্তি গপ্প আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। সঙ্গে থাকবেন। শুভরাত্রি।